Hello, everyone. Today, we are going to discuss Semester 7, the future of mechanical engineering, focusing on automobile engineering. Dayani, this subject is the backbone of the future of mechanical engineering and helps students connect theory with real world. নমস্কার, গাড়ির ভেতরে পাওয়ারের জার্নিটা ঠিক কেমন হয় চলুন আজ সেটাকেই একটু ভেঙে দেখা যাক। আমরা একটা গাড়িকে শুধু মেশিন হিসেবে না বরং একটা জীবন্ত সিস্টেম হিসেবে ভাবব। দেখব কি করে এর হার্ট থেকে পাওয়ার তৈরি হয়ে একেবারে প্রত্যেকটা অংশে পৌঁছে গিয়ে তাকে গতি দেয়। ব্যাপারটা কি কখনো অবাক করেছে যে অ্যাক্সেলারেটরে হালকা একটা চাপ আর প্রায় 1 টনের একটা বিশাল মেশিন সা করে এগিয়ে যায়? এর পেছনের ম্যাজিকটা আসলে কি? চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। এই পুরো ব্যাপারটা বুঝতে গেলে চলুন একটা দারুণ উপমা ব্যবহার করি। ধরুন একটা গাড়ি মেটালের তৈরি কোনো বস্তু না, বরং আমাদের নিজেদের শরীরের মতো। এর ইঞ্জিনটা হলো হার্ট মানে হৃৎপিণ্ড, যেটা পাওয়ার পাম্প করছে। চ্যাসিসটা হলো কঙ্কাল, যেটা পুরো স্ট্রাকচারটাকে ধরে রেখেছে। আর ট্রান্সমিশন সেটা হলো মাসল বা পেশি, যেটা ওই শক্তিকে কন্ট্রোল করছে। বেশ, তাহলে আমাদের এই জার্নির প্রথম ধাপে আসা যাক, গাড়ির আত্মপরিচয়। আমরা শুরু করব একদম গোড়া থেকে, মানে গাড়ির কঙ্কালটা দিয়ে, যেটা সবকিছুকে এক সুতোয় বেঁধে রেখেছে। এখানে ব্যাপারটা খুব সহজ করে দেখানো হয়েছে। দেখুন, গাড়ির ফ্রেমের সাথে যখন এর বেস কম্পোনেন্টগুলো মানে ধরুন ইঞ্জিন, গিয়ারবক্স এগুলো জুড়ে দেওয়া হয়, তখন সেটাকে আমরা বলছি চ্যাসি। আর এই চ্যাসির ওপর যখন গাড়ির বডিটা বসানো হয়, তখনই তৈরি হয় একটা কমপ্লিট ভেহিকল বা গাড়ি। মানে ফর্মুলাটা হলো চ্যাসি প্লাস বডি ইকুয়ালস টু ভেহিকল। একদম সিম্পল। এখনকার বেশিরভাগ আধুনিক গাড়িতে কিন্তু মনোকক চ্যাসিস ব্যবহার হয়। জিনিসটা কি? ভাবুন তো একটা পোকামাকড়ের কথা, তার শরীরের বাইরের খুলসটাই তো তার কঙ্কাল, তাই না? ঠিক সেরকমই মনোকোকে গাড়ির বডি আর ফ্রেম আলাদা নয়, দুটো মিলে একটাই শক্তিশালী ইউনিট। এতে সুবিধাটা হলো গাড়িটা যেমন মজবুত হয় তেমনি আবার হালকাও থাকে। তাহলে এক কথায় যদি বলি, একটা গাড়ির স্ট্রাকচারে চ্যাসিসের কোর ফাংশনটা কি? একদম ঠিক, এটা হলো সেই মূল ভিত্তি বা কঙ্কাল, যা গাড়ির সব পার্টসকে একসাথে ধরে রাখে আর সুরক্ষা দেয়। কঙ্কালের কথা তো হলো, এবার চলুন সেই জায়গায় যাওয়া যাক যেখান থেকে সব শক্তির জন্ম হয়, মানে গাড়ির হৃৎপিণ্ড, তার ইঞ্জিন। দেখা যাক এই যন্ত্রটা ঠিক কিভাবে ধুকপুক করে। ইঞ্জিনের ভেতরে যা ঘটে তা কিন্তু বেশ জটিল, তবে আমরা খুব সহজ 4টে স্টেপে ব্যাপারটা বুঝতে পারি। 1. ফিউল আর বাতাসের মিশ্রণে একটা কন্ট্রোলড বিস্ফোরণ ঘটানো হয়। 2. এই বিস্ফোরণের ধাক্কায় পিস্টনটা সজোরে নিচে নেমে আসে। 3. এই পিস্টনের ওঠানামা একটা রডকে ঘোরাতে শুরু করে, যেটাকে বলে ক্রাঙ্কশ্যাফট। আর 4. ব্যাস, তৈরি হয়ে গেল ঘূর্ণন গতি বা রোটারি মোশন। তাহলে একদম সহজ করে বললে, ইঞ্জিন কিভাবে ফুয়েলকে মোশনে কনভার্ট করে? উত্তরটা হলো কন্ট্রোলড বিস্ফোরণের শক্তি দিয়ে পিস্টনকে নাড়িয়ে আর সেই মুভমেন্ট দিয়ে ক্র্যাঙ্কশ্যাফটকে ঘুরিয়ে। আচ্ছা, ইঞ্জিন তো শক্তি তৈরি করে ফেলল, কিন্তু এই কাঁচা আনকন্ট্রোলড শক্তি দিয়ে তো চলবে না, তাই না? একে তো কন্ট্রোল করতে হবে। আর এখানে আসরে নামে ট্রান্সমিশন সিস্টেম। একে বলতে পারেন গাড়ির ব্রেন আর মাসল দুটোই। গাড়ির গিয়ারবক্সের কাজটা বোঝার সবচেয়ে সহজ উপায় হলো একটা সাইকেলের কথা ভাবা। আমরা যখন সাইকেলে কোনো উঁচু জায়গায় উঠি তখন কি করি? গিয়ার কমিয়ে দিই, স্পিড কমে যায়, কিন্তু প্যাডেল করতে অনেক কম শক্তি লাগে, তাই না? আবার যখন সমান রাস্তায় স্পিড তুলতে চাই তখন গিয়ার বাড়িয়ে দিই। গাড়ির গিয়ারবক্সও কিন্তু হুবহু একই কাজটা করে, স্পিড আর পাওয়ারের মধ্যে ট্রেড অফ। এই টেবিলটা দেখুন, ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। যখন লো গিয়ারে গাড়ি চলছে, ধরুন ফার্স্ট গিয়ারে, তখন স্পিড কম কিন্তু পাওয়ার বা টর্ক অনেক বেশি, মানে গাড়িটা অনেক বেশি টানতে পারে। আর যখন হাই গিয়ারে, ধরুন ফোর্থ বা ফিফথ গিয়ারে, তখন ঠিক তার উল্টো, স্পিড অনেক বেশি কিন্তু পাওয়ার বা টর্ক কম। তাহলে গিয়ারবক্সের প্রধান কাজটা কি দাঁড়ালো? ইঞ্জিনের পাওয়ার ম্যানেজমেন্টে এর মূল উদ্দেশ্য হল প্রয়োজন মতো স্পিড আর পাওয়ারের মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। তো ইঞ্জিন থেকে শক্তি তৈরি হলো, ট্রান্সমিশন সেটাকে কন্ট্রোল করলো, এবার এই পাওয়ারটাকে তো চাকা পর্যন্ত পৌঁছে দিতে হবে, তাই না? চলুন এই যাত্রার ফাইনাল লেগটা দেখে নেওয়া যাক। এই পথে একটা খুব ইন্টারেস্টিং আর চালাক ডিভাইস আছে, নাম ডিফারেন্সিয়াল। আচ্ছা ভাবুন তো, গাড়ি যখন বাঁক নেয় তখন ভেতরের চাকাটা কম ঘোরে আর বাইরের চাকাটা বেশি পথ ঘোরে, তাই না? দুটো চাকা যদি একই স্পিডে ঘুরত তাহলে তো গাড়িটা ঠিকমতো বাঁকি নিতে পারত না। এই ডিফারেন্সিয়াল ঠিক এই কাজটাই করে। এটা একটা ছোট্ট গিয়ার বক্স যা নিশ্চিত করে যে বাঁক নেওয়ার সময় দুটো চাকা যেন নিজের প্রয়োজন মতো আলাদা আলাদা স্পিডে ঘুরতে পারে। কি দারুণ একটা মেকানিজম, ভাবা যায়। এবার আসি পাওয়ারটা কোন চাকায় যাচ্ছে সেই বিষয়ে। যদি ইঞ্জিনের পাওয়ার সামনে দুটো চাকায় যায়, সেটাকে আমরা বলি ফ্রন্ট হুইল ড্রাইভ বা এফডব্লিউডি।
আমাদের চারপাশে চলা বেশিরভাগ হ্যাচব্যাক বা সেডান গাড়ি কিন্তু এফডব্লিউডি। আর যদি পাওয়ারটা পেছনের দুটো চাকায় যায় তাহলে সেটা হলো রিয়ার হুইল ড্রাইভ বা আরডব্লিউডি। এটা সাধারণত ট্রাক, এসইউভি বা হাই পারফরম্যান্স গাড়িতে দেখা যায়। এই পুরো পাওয়ার ফ্লোটা মনে রাখার জন্য একটা সমজ ফর্মুলা আছে। এটা হলো প্রথমে ইঞ্জিন, সেখান থেকে পাওয়ার গেল ট্রান্সমিশনে, তারপর ড্রাইভ শ্যাফটের মাধ্যমে সোজা চাকায়। মানে ইঞ্জিন, ট্রান্সমিশন, ড্রাইভ শ্যাফট, চাকা, ব্যাস এইটুকুই। তো আমরা প্রায় পুরো জার্নিটা কভার করে ফেলেছি। চলুন এবার যা যা জানলাম সেগুলোকে এক জায়গায় এনে ভবিষ্যতের দিকে একটু উঁকি দেওয়া যাক। তাহলে আমরা যে মানব শরীরের উপমা দিয়ে শুরু করেছিলাম সেখানে যদি ফিরে যাই, কি দাঁড়ালো ব্যাপারটা? চ্যাসিস হলো কঙ্কাল, ইঞ্জিন হলো হৃৎপিণ্ড, ট্রান্সমিশন হলো পেশি, আর যে ড্রাইভ ট্রেন পাওয়ারটাকে চাকা পর্যন্ত নিয়ে যাচ্ছে সেটা হলো পা। সব মিলিয়ে একটা কমপ্লিট জীবন্ত সিস্টেম। আমরা জানি ভবিষ্যৎ কিন্তু ইলেকট্রিক গাড়ির। তখন হয়তো গাড়ির হৃৎপিণ্ডটা পেট্রোল ইঞ্জিন না হয়ে একটা ইলেকট্রিক মোটর হবে। কিন্তু সেই মোটরের পাওয়ারকে চাকা পর্যন্ত পৌঁছে দেওয়ার যে মূল প্রিন্সিপাল, সেটা কিন্তু একই থাকবে। এই কারণেই আজকের এই আলোচনাটা এত গুরুত্বপূর্ণ। একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই ফান্ডামেন্টাল সিস্টেমটা বোঝাটা মাস্ট, কারণ টেকনোলজি বদলালেও ফিজিক্সের বেসিক নিয়মগুলো তো বদলাবে না। শেষ করার আগে একটা প্রশ্ন। টেকনোলজি যতই বদলাক, একটা ইলেকট্রিক মোটর আসুক বা অন্য কিছু, একজন অটোমোটিভ ইঞ্জিনিয়ারের জন্য পাওয়ারের এই ফান্ডামেন্টাল জার্নিটা বোঝা কেন সবসময় একটা কোর স্কিল হয়েই থাকবে, এটা নিয়ে একটু ভাবা যেতে পারে।